সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাহিদ খান। দর্শক, 4 আগস্ট, তখনও কেউ জানে না ফ্যাসিবাদের অবসান হচ্ছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে খুনি হাসিনা। এদিন সারা দেশে ব্যাপক হত্যা মিশন চালায় হাসিনার পুলিশ বাহিনী। বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়। তার মধ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল করিমও ছিলেন। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি শহীদ রেজাউল করিমের পিতা মীর আল আমিন। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রনেতা সুজন মোল্লা। হাসিনার পুরো সময়টাতে যিনি অসংখ্যবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, গুলিতে হারিয়েছেন একটি চোখও। নিপীড়নের সেই সব স্মৃতি আমরা আজ তার মুখ থেকে শুনব। মীর আল আমিন এবং সুজন মোল্লা, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ মোহাম্মদ রেজাউল করিম ও সুজন মোল্লার উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর গ্রামের ইসহাক মোল্লা ও মনোয়ারা বেগম দম্পতির 7 ছেলে ও 2 মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান সুজন মোল্লা। স্থানীয় ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, টঙ্গিবাড়ি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 2004-2005 সেশনে অর্থনীতি বিভাগে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় একাডেমিক ফলাফলে কৃতিত্বের সঙ্গে স্বাক্ষর রাখলেও কেবল ছাত্রদল করার অপরাধে তার প্রতি বৈষম্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে প্রথম শ্রেণী না দিয়ে 2য় শ্রেণী দেওয়া হলে ফলাফল পুনঃযাচাইয়ের আবেদন জানান সুজন, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বিগত 17 বছর ধরে রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুজন মোল্লা। সে কারণে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার মুখেও পড়েছেন বহুবার। সর্বশেষ 2023 সালে বিএনপির ঢাকা ঘেরাও কর্মসূচিতে রাজধানীর ধোলাইখালে পুলিশ গুলি করে বিএনপির কর্মীদের উপর, তবে ভাগ্যগুণে সে সময় বেঁচে যান সুজন। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রাজপথে নামেন ছাত্রদল নেতা সুজন মোল্লা। 19 জুলাই 2024 রাজধানী জুড়ে নারকীয় তাণ্ডব চালায় হাসিনার খুনি বাহিনী। আন্দোলনকারী দেখামাত্রই গুলির নির্দেশ ছিল খুনি হাসিনার। এদিন পুলিশের গুলিতে বাম চোখ হারান সুজন মোল্লা। তবে চিকিৎসকরা এখনও কিছুটা আশাবাদী যে সুজনের বাম চোখটিতে সামান্য হলেও আলো ফিরে আসবে। সেই আশায় বিদেশে উন্নত চিকিৎসা অব্যাহত রেখেছেন তিনি। যাত্রাবাড়ি এলাকার একজন ইলেকট্রিশিয়ান আল আমিন মীর ছেলে মোহাম্মদ রেজাউল করিমকে প্রথমে ভর্তি করিয়েছিলেন হিফজ মাদ্রাসায়। সেখানে সে 7 পারা হিফজ সম্পন্ন করে। পরে একসময় ছেলের প্রবল আগ্রহের মুখে স্থানীয় হাই স্কুলে ভর্তি করে দেন বাবা আল আমিন। স্কুলে সে 7ম শ্রেণীতে পড়ছিল। এর মধ্যেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের শিক্ষার্থীদের মতো সেই আন্দোলনে যোগ দেন রেজাউল করিম। মধ্য জুলাই থেকে প্রতিদিন ছাত্র জনতার সঙ্গে মিশে স্লোগান তুলতে থাকেন রেজাউল। তার 2 চোখে নতুন স্বপ্ন, নতুন করে সাজবে দেশ। বৈষম্য মুক্তির এই মিছিলে নিজেকে সম্পৃক্ত করতে পেরে উৎফুল্ল ছিল রেজাউল। 4 আগস্ট খুনি হাসিনার মসনদ টিকিয়ে রাখতে মরিয়া পুলিশ বাহিনী। যাত্রাবাড়ি এলাকায় পাখির মতো গুলি করে মারছে ছাত্র জনতাকে। এদিন মৃত্যুর সেই মিছিলে যুক্ত হয় রেজাউল করিমের নামটিও। বাবা মার বড় সন্তান রেজাউলের বুক ঝাঁঝরা করে দেয় হায়নার বুলেট। তার পরের দিন 5 আগস্ট। এদিন রেজাউলকে দাফন করা হয় জুরাইন কবরস্থানে। এদিকে রেজাউলকে হারিয়ে এখন পাগল প্রায় তার বাবা মা। বাবা আল আমিন মীর এখনও ঘুরছেন দাঁড়ে দাঁড়ে খুনিদের বিচারের দাবি নিয়ে। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা।
প্রথমেই যাচ্ছি মীর আলামিন আপনার কাছে। আপনার ছেলে যে কিনা মাত্র সপ্তম শ্রেণীতে পড়তো, 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে আন্দোলনে গিয়েছিল কিনা বা কিভাবে শহীদ হলো, আমরা বিস্তারিত শুনতে চাই। আমার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতো, 7 পারা কোরআনে হাফেজ হয়েছে, তারপরে সে মাদ্রাসায় পড়বে না, পরে তারা স্কুলে দিই। স্কুলে মীর হাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্র ছিল। তাই আমি ওর বন্ধু বান্ধবের কাছে শুনতে পাই যে আমাদেরকে না বলে লুকায় লুকায় আন্দোলনে যায়। এই জন্য আমার সঙ্গে কিছুদিন কাজ করাইছি। 4ই আগস্ট আমি কি জন্য যে বাজারে গেলাম, বাজার থেকে কিছু মুরগি আনছি, ওকে নিয়ে জব করছি। জব করে ওর বাসায় রেখে আমি কাজে চলে যাই। পরে আপনি কি কাজ করেন? আমি ইলেকট্রিক কাজ করি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি সন্ধ্যার সময় বাসায় আসি, তখন আমার কাছে কল আসে আমার বড় মেয়ে ফাতেমাতুজ জোহরা, ও রিসিভ করছে। তখন জিজ্ঞাসা করলো যে কি হন রাজাউলের? তো আমি রাজাউলের বোন। বলে ও তো গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে আছে। পরে আমি আর রাজাউল্লাহ আম্মু দুজনে মিলে ঢাকা মেডিকেল যাই। যাওয়ার পরে ওখানে খোঁজাখুঁজি করার পরে 7 নম্বর রুমে আমার ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই। দেখার পরে দেখলাম যে তারা কোথায় লেগেছিল? গুলি কান দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়েছে। এই যে তার ছবি। এরপরে ওখানে গেলাম, ওনারা কোনো ট্রিটমেন্ট করে নাই ঢাকা মেডিকেল। তখনও কি না, ও তখন তো বেঁচে ছিল? না, আমরা যা মৃত পাইছি, স্ট্রেচারের মধ্যে শোয়া রাখছে, ঢেকে রেখেছে। জি, 7 নম্বর রুমে। পরে আমাকে বললো কি 10টাতে একটা টিকিট কেটে নিয়ে আসেন। আমি টিকিট কেটে নিয়ে আসলাম। আনার পর 1 নম্বর রুমে গেলাম। ওখান থেকে ডাক্তারে সিল মাইরা সই করে দিল। 7 নম্বর রুমে আনলাম, এরা ইসিজি করলো, কইরা কোনো কাগজ দিল না, কোনো ট্রিটমেন্টও করলো না। আমার ছেলেকে আমার কাছে হস্তান্তর করে। এরপরে যখন নাকি আমার এলাকায় নিয়ে আসি মীর হাজিরবাগ, ওখানে জি 4 তারিখে রাতে, 4ই আগস্ট রাত্রে কটার দিকে? আনুমানিক 10টার দিকে আনি। আনার পরে আমাদের ওখানকার কাউন্সিলরের কাছে একটা সার্টিফিকেট চাইছিলাম যে দাফন করতে গেলে তো লাগবে, কবরস্থানে তো এইভাবে দাফন করতে দিবে না। তাই উনি বলছে যে ঠিক আছে সকালে দেব। উনি দেখতেও আসে নাই। তারপর সকালবেলা কাউন্সিলর কি নাম? কাজী হাবিবুর রহমান হাবু। পরে উনি সকালবেলাও আসে নাই। আমি নিজে গেছি এক বাড়িওয়ালাকে নিয়ে, বলতেছে যে আমি কবরস্থানে ফোন দিয়ে দিতেছি, ওখানে দাফন করতে পারবা। তাই জানাজা দেওয়ার পরে সকাল 10টায় জানাজা দিছি 5ই আগস্ট। জানাজা দেওয়ার পরে যখন জুরাইন কবরস্থানে নিয়ে যাই, লাশ নিচে নামাবো, তখন বলতেছে নামায়েন না, এই লাশ গুলিবিদ্ধ লাশ, তদন্ত হবে তারপরে। তা আমি 2জন বাড়িওয়ালাকে নিয়ে শ্যামপুর থানায় যাই। শ্যামপুর থানায় যাওয়া বললাম কি যে আমার ছেলে দাফন করতে দিচ্ছেন, আপনার তদন্ত টিম পাঠান। ওনারা বললেন কি যে তদন্ত টিম পাঠাবো না, ওসি সব নিজে। তাই আমি বললাম যে তাই মামলা করব, মামলা নেন। মামলাও নিব না, আপনারা কাউন্সিলর অফিস থেকে কাগজ না, তারপর দাফন করেন গা। তারপরে 10-12 জন বাড়িওয়ালাকে নিয়ে আমি একটা চেয়ারম্যান সার্টিফিকেট আনি, তাও ওটার মধ্যে লেখছে সাধারণ মৃত্যু। মানে কাউন্সিলরের কাছ থেকে কাউন্সিলর সার্টিফিকেট নেন? জি, ওটা দিয়া কোনো মতে দাফন করি। কিন্তু এই যে দাফন করতে যাই 2 ঘন্টা আমার সন্তানকে উপরে রেখে এই যে দৌড়াদৌড়ি করলাম, এ তো বহুত বেদনাদায়ক বিষয়। তারপর ও যে আন্দোলনে যেত, আপনি কি জানতেন এটা? এটা ওর বন্ধু বান্ধবের থেকে জানছি যে লুকায় লুকায় যায়, এজন্য আমি ওকে সঙ্গে রাখছি। ওই দিনকে আমি বাজার করার কারণে আমি ওকে নেই নাই। তো ওর মার সঙ্গে ওই মুরগির ওর মাকে কি বলে গিয়েছিল, মানে পরে কি আপনি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছি। বললো যে ও তো আমার সঙ্গে মুরগির পাও পাখনা এগুলো সব পরিষ্কার করছে, পাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করে নাই, বলছে আম্মা আমি একটু আসতেছি। এই কথা বলেই বাস ওর বন্ধু বান্ধবের লোক আন্দোলনে চলে গেছে। কোন জায়গায় গিয়ে? কুতুবখালী টোল প্লাজার এখানে। ওখানে পরে ওই যে কান দিয়া গুলি ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়েছে। ওকে হসপিটালে কারা নিয়েছিল? ওই পথচারীরাই নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে কি ঘটলো আমাদেরকে?
এরপরে আর কি তারপরে দাফন করলাম। এখনও প্রায় মনে করেন যে চার দোকানের বাড়ির পাশে পয়সা থাকলে ওর বয়সের ছেলে গেলে পিছন দিকে ডাক দিতে মন চায় যে এইটাই বুঝে আমার ছেলে যাচ্ছে, কিন্তু বাসায় গেলে তো মনে করেন যে হাহাকার। আপনার কি একটাই ছেলে? একটাই ছেলে আর দুইটা মেয়ে। বড় মেয়ে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে, বদরুন্নাসা কলেজে পড়ে, ফাতেমাতুজ জোহরা। আর ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, মীর হাজিবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়, ছেলে যে স্কুলে পড়তো। তো এই ছেলে মারা গেল, ছেলের সাথে আপনার তো যেহেতু একমাত্র ছেলে, তাকে ঘিরে তো অনেক স্বপ্ন ছিল। তা তো ছিলই। হ্যাঁ, আসলে ছেলেকে কি বানানোর স্বপ্ন দেখতেন, বা ছেলেকে কোন জায়গায়, ছেলের কেমন সফল হোক এটা চাইতেন? না, ছেলেকে তো আমি চাইছিলাম যে কোরআনে হাফিজ বানাইয়া মাওলানা বানানোর জন্য। এখন সে বলছে যে না, সাতপাড়া কোরআনে হাফিজ হওয়ার পরে বলছে আমি আর মাদ্রাসায় পড়বো না। তখন স্কুলে দিছি যে আমি চাইছি যে ডাক্তারি পড়াবো, এরকম চিন্তা ভাবনা ছিল। রেজাল্টও ভালো ছিল। জি জি, আপনার কাছ থেকে শুনবো আবারও মীর আলামিন। আমরা একটু সুজন মোল্লার কাছ থেকে শুনে আসি। সুজন মোল্লা, আসলে নিপীড়নের স্মৃতি, প্রত্যেকটি স্মৃতি ভয়াবহ, প্রত্যেকটি স্মৃতি এক এক ধরনের বিভৎসতা চালিয়েছে শেখ হাসিনা সরকার। মানে কোনো নির্যাতন নিপীড়নের সাথে একটির সাথে আরেকটির সম্পর্ক নেই। আপনি দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাস রাজনীতি করেছেন এবং দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে থাকবার কারণে নানান ধরনের নিপীড়ন নির্যাতন হয়েছে। আসলে কোন জায়গা থেকে শুরু করবেন আপনাকে যদি জানতে চাওয়া হয়? আমরা জানি যে আপনার একটি চোখ সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন, হয়তো চিকিৎসা যদি পুরোপুরি না পান এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। কোন জায়গা থেকে শুরু করবেন? যখন অনার্সে ভর্তি হলাম, হওয়ার পরবর্তীতে পড়াশোনা করার ফাঁকে ফাঁকে রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম। তো হতে হতে একসময় রাজনীতিতে পুরোপুরি সময় দিলাম। একটি দলের আদর্শ, বিএনপির আদর্শ ধারণ করে ছাত্রদল করা শুরু করলাম। তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসে। আসার পরে আমাদের সময় ছিল, আমাদের অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই ছিল যারা ছাত্রলীগ করত। ওদের পড়াশোনা বা পরীক্ষা এগুলিতে কখনোই কেউ ওইরকম সমস্যা করতো না, বাট কেউ করতে চাইলেও আমরা সেটা সর্বাত্মকভাবে চেষ্টা করতাম যাতে সবার পড়াশোনার লাইফটা সঠিকভাবে চালাতে পারে। বাট যখন আওয়ামী লীগ সরকার আসলো, তখন প্রথম বর্ষে আমি পরীক্ষা দিতে পারিনি। এরকম অবস্থা ছিল, কাউকে কাউকে দেখেছি যে 22টা 23টা শিলি লাগতো। মানে এর মধ্যে এমনভাবে তারা আক্রমণ করত যে কোনো জন্তু জানোয়ারকে তারা কোপাচ্ছে। তারপর হয়তো আপনি দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের এই অত্যাচারের কারণে তাদের নামই হয়ে যায় চাপাতি লীগ, সন্ত্রাসী লীগ, এ লীগ, এরকম বিভিন্ন নামই তাদের মধ্যে আসছে। তো আমি অনার্স পরীক্ষা যখন প্রথমে যাই নাই, থার্ড ইয়ারে ছিলাম। পরের বারে বহু চেষ্টা করে পরীক্ষা দিতে গেছি। যাওয়ার পরে কখনো পরীক্ষার আধা ঘন্টা পরে ঢুকতাম, কখনো 15 মিনিট পরে ঢুকতাম, কখনো প্রায় 1 ঘন্টা পরে ঢুকতাম। ঢুকার পরে 4 ঘন্টার পরীক্ষায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা এইভাবে পরীক্ষা দিতাম। ওরা বিভিন্ন গেট দিয়ে দাঁড়ায় থাকতো। একদিন এমন হয়েছে, থার্ড ইয়ারের পরীক্ষায় একটা পরীক্ষা খুব ভালো দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে গেটের মধ্যে দাঁড়ানো 10-12 জন হবে, ওদের হাতে একেবারে সাদা সাদা চাপাতি নিয়ে দাঁড়ায় আছে। তো এইভাবে পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ করে যখন চোখ গেছে, মাথাটা নিচে দিয়ে আমাদের এক বড় ভাইকে ফোন দিলাম যে ভাই এই অবস্থা, এখন কি করব? কয় তোমার শরীরে ইয়া লাগার আগ পর্যন্ত পরীক্ষা দিতে থাকো, দেখি কি করা যায়। তারপর ওনারা প্রক্টর পাঠিয়ে, প্রশাসন পাঠিয়ে, তখন প্রথম দিকে ছিল তো এই কারণে কিছুটা সেভ পাইছি। পরবর্তীতে তো আর ওরকম সেভ হয় নাই। আমাদের অনেক ছোট ভাইদেরও অনেক পরিমাণ নির্যাতন করছে, অনেকে পরীক্ষা দিতে গিয়ে গুলি খেয়েছে ক্যাম্পাসে। এই নির্যাতন সহ্য করে অনার্স কমপ্লিট করি। মাস্টার্সের সময় একজন আমাকে সরাসরি গুলি করবে। তারপর পরিপ্রেক্ষিতে ওই রকমই অনার্সের মতো, অনার্সে আমি ফার্স্ট ক্লাস পাই, যদিও 3 ঘন্টা 4 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টা 3.25 ঘন্টা দেই।
এটা নিয়ে ডিপার্টমেন্টের ছাত্রলীগ অনেক হুমতাম করেছে, ছাত্রদলের ছেলে কীভাবে এইভাবেই করে, আপনারা হয়তো সহযোগিতা করেন। তো আমার ওই ফাইনাল ইয়ারের রেজাল্টটা একটু খারাপ ছিল, কিন্তু আগেরগুলি ভালো থাকাতে ফার্স্ট ক্লাসটা পাই। মাস্টার্সে পরীক্ষা দিছি, মাস্টার্সও সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা দিছি, রাত দিন এত টেনশন নিয়ে যে কোনো সময় তো স্পট ডেট হয়ে যেতে পারি, সে যেহেতু হুমকি দিছে। তারপরে পরীক্ষা দিছি, পরীক্ষাও ভালোই দিছি, কিন্তু আমাদের রুমে একটা প্রবলেম ছিল, ছাত্রলীগের অনেকে ছিল, তারা খাতা বের করে একজনের খাতা আরেকজনে নিয়ে বই বের করে পরীক্ষা দিত। তা আমরা 3 জন ছিলাম, আমরা 3 জন মানে অনেক ভালো পরীক্ষা দিছি। রেজাল্টের পরে আমাদেরকে আর ওই রেজাল্ট দেয়নি। তো আমি চেয়ারম্যান স্যারকে তখন ফোন করছিলাম, কয় বাবা কিছু করার নাই, পরিস্থিতি বোঝো, কিছু করার নাই। যেই জায়গায় হয়তো ইসেতে ফার্স্ট ক্লাস পাওয়ার একটা সিরিয়ালে থাকার কথা, সেই জায়গায় আমাদের ফার্স্ট ক্লাসই দেয় নাই, কিছু মার্কস 15 মার্কস কম দিয়ে ফার্স্ট ক্লাস থেকে বঞ্চিত করছে। তো তখন আমি বিসি স্যার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রফেসরের কাছে আবেদন পাঠাইছি, আমরা তো আর যেতে পারি না, পাঠাইছি, কিন্তু ওনারা এটার ব্যবস্থাও করে নাই, ওই আবেদনটাও রিসিভ করেনি। তারপরে এই রাজনীতি জীবন শুরু করলাম। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানেও আপনি সরাসরি রাস্তায় ছিলেন এবং গুলিতে আপনার একটি চোখ অন্ধ হয়ে গেছে, মানে আপনার চোখের আলো হারিয়েছেন। আমি অন্ধ বলবো না, চোখের আলো হারিয়েছেন, এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছেন জীবন নিয়ে বা স্বাস্থ্য নিয়ে। সেই মানে চোখে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আমরা একটু জানতে চাই। আমি আন্দোলন সংগ্রাম প্রতিটাতে সর্বোচ্চ থাকার চেষ্টা করছি, যেহেতু একটা মাফিয়া সরকার, স্বৈরাচার সরকার। এর মধ্যে একবার তাঁতীবাজারে গুলিবিদ্ধ হই, ওই ছবি আমাদের কাছে আছে, নিউজ হইছে, পায়ে গুলিবিদ্ধ হই। তারপরে আরেকবার প্রোগ্রাম শেষ করে যখন আমি কাকরাইল শান্তিনগর মোড়ে দাঁড়াই, তখন আচমকা অনেক যুবলীগ, ওই জায়গায় একটা পার্টি অফিস আছে ওয়ার্ডের, 19 নং ওয়ার্ডের, যুবলীগ আওয়ামী লীগ এরা মিলে হঠাৎ করে আক্রমণ করে। সেটার ছবি কিছুটা পেরেছি এবং নিউজও হয়েছিল এটা নিয়ে। মারাত্মক অবস্থা, ওই সময় আমার চোখটা অনেকটা সমস্যার সম্মুখীন হয়। লাস্ট 29 জুলাই 2023 দোলাইখালে যখন ঢাকা অবরোধ কর্মসূচি দিল, ওই দিন ওই স্পটটারে প্রথমে অনেক হঠাৎ করে অ্যাটাক করে স্পটটা ফাঁকা করে দেয়। তাই আমি দুই সাইডে সর্বাত্মক রিস্ক নিয়ে, দুই সাইড, একটা ওয়ারির সাইড আছে আর একটা দোলাইখালের সাইড, দুই সাইডে সর্বাত্মক অবস্থান নেওয়ার চেষ্টা করি। যখন আমাকে কোনোভাবেই সরাতে পারছিল না, তখন এসে আমাকে সরাসরি গুলি করে কারা? এই পুলিশ। ওই দিনও হয়তো আল্লাহর রহমত, হয়তো মারাও যেতে পারতাম বা এই চোখের ইয়া হইতে পারতো। ওইটা যমুনা জিটিভিতে ওইটাতে লাইভ দেখাইছে এবং ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। সরাসরি একটা গুলি করে, তখন ওইটা লাগে না, আমি আমার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যখন তার উপরে মারি, তখন সে দ্বিতীয় গুলিটা আর করতে পারে নাই। করতে করতে প্রস্তুত হইতে হইতে আমি সরে গেছি। পর ওই জায়গায় আমাদের একজন স্থায়ী কমিটির সদস্যকে অনেক বেদক পিটাইছে, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন। এরপরে আসলে এই জুলাই আন্দোলনে প্রথম থেকেই তো আমাদের দল বলছে, তোমরা কোনো ব্যানারের মাধ্যমে যাবা না, মানে রাজনৈতিক পরিচয়টি গোপন রেখে হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদের মোড়কে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে, আপনি অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন, সেই হিসেবে আপনি তো স্বাভাবিকভাবেই যাবেন, কিন্তু দলীয় নির্দেশনা ছিল যে দলীয় পরিচয় না, সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে অংশ নিলেন। জি, এবং প্রতিদিন রাতে আমাদের যে ছোট ভাইরা আছে ছাত্র দলের, ওদেরকে এমনভাবে মানে মোটিভেট করার চেষ্টা করতাম যে যদি আমরা এই মাফিয়া সরকারকে না সরাতে পারি, আমরা কোনো দিনই ভালো কিছু করতে পারবো না, দেশের জনগণও শান্তিতে থাকবে না। এই বিভিন্ন ইস্যুতে আমরা দেখা গেছে মিডিয়ায় যদি চলে আসে, আমরা আশেপাশে থাকতাম যাতে ছোট ভাইরা সাহস পায়। 16 তারিখে 16 জুলাই 2024, হ্যাঁ 2024, আমাদের ক্যাম্পাসের ছোট ভাইরা, আমরা তাঁতীবাজার, ওরা যাবে এদিক দিয়ে টিএসসির দিকে। তো ওই দিনই মনে হয় সর্বপ্রথম ডাকাতে গুলি করা শুরু হলো সরাসরি। এর আগের দিন অনেক কনভিন্স করছি, ওই দিন 4টা ছোট ভাই গুলিবিদ্ধ হয় এবং সেটা রাবার বুলেট না, সরাসরি বুলেট বা একেবারে রাইফেলের। এবং ওই জায়গায় যে কমিশনার গুলি করছে ছোটন, ওটার ভিডিও ফুটেজও আছে। আমরা বহুত চেষ্টা করছিলাম ওইদিকে, তো অনেক, যেহেতু কোর্ট কাছারির এলাকা, সিসি ফুটেজগুলি নিতে এখনও পাই নাই, চেষ্টা করে যাচ্ছি।
কারণ ওগুলা পেলে আমরা কারা কারা গুলিগুলি করছে প্রত্যেককে চিহ্নিত করতে পারবো। ওই দিন আমার 4টা ছোট ভাই একেবারে গুলিবিদ্ধ হয়। তখন তো এই অবস্থার মধ্যে আমাদের তো সিম ওপেন করাই সমস্যা, তাও আমি আমার সিম ওপেন করে কোন ডাক্তাররে কীভাবেই করব। এবং তখন আমি একজনের সহযোগিতা সর্বোচ্চ পাইছি, সেটা হলো রুহুল কবির রিজভী ভাই। উনিও নাম্বারে না, হোয়াটসঅ্যাপে ওনার কল দেওয়ার পরে উনি সাথে সাথে তখন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যে রফিকুল ইসলাম, ওনার সাথে কথা বলে উনি আবার সরাসরি আমার লগে কথা বললো। কথা বলার পরে ন্যাশনালে প্রথমে পাঠালাম, ন্যাশনাল থেকে ওই ইসেতে ঢাকা মেডিকেলে পাঠাই। ঢাকা মেডিকেলে পাঠাই 2টা ছোটো ভাই সাথে পাঠাইছি। সব পরিস্থিতি পুরো যুদ্ধক্ষেত্র ছিল। ওই 2 ছোট ভাই ওই হসপিটাল থেকে এই পরের দিন ফজরের আজানের আগে বের হয়েছে, কারণ ওই জায়গায় কাউরে ঢুকতেও দিতেছিল না, ভিতরে যারা আছে তাদেরও মানে চরমভাবে আক্রমণ করতেছিল। তো ওই জায়গায় চিকিৎসা, তখন নিজের মন প্রচণ্ড পরিমাণ খারাপ। ওই দিন আবার অনেকে মারা গেছে। এরপরের দিন ইসেতে এই বাইতুল মোকারমে গায়েবানা জানাজা ছিল। ওখানে আমি যখন মসজিদে ঢুকি, আমার সাথেই আরেক ছোটো ভাই ছিল সুমন সর্দার, ও গ্রেপ্তার হয়। আমি কিছুটা ইয়ের কারণে আমি সরে যেতে পারি, বাট ও গ্রেপ্তার হয়ে যায়, আমি সরে গেছি। তো মনটাও প্রচণ্ড পরিমাণ খারাপ, যেহেতু 4টা ছোটো ভাই গুলিবিদ্ধ। গেল 17 তারিখ, 18 তারিখে আমি আবার আন্দোলন থেকে অনেকগুলা সিটাগুলি খাই, রাবার বলে। এরপরের দিন যখন আমাদের দল আবার কর্মসূচি ঘোষণা করলো প্রেস ক্লাবে, 18 তারিখ 19 তারিখ শুক্রবার, তো নামাজের পরে আমরা চিন্তা করলাম যেহেতু প্রেস ক্লাবে একসাথে অনেকে যাওয়া যাবে না, যেহেতু ছাত্ররা টিএসসির দিকে যাবে, আমরা ঐক্যবদ্ধভাবে ওদিক থেকে টিএসসির দিকে গেলে আমরা সচিবালয়ে গিয়ে প্রেস ক্লাবে ঢুকে যাব, তাহলে অনেকে একসাথে যেতে পারবো। ওই যে আসতে গিয়েই রায়শাহবাজার মোড়ে হঠাৎ করে যুবলীগ, পুলিশ, ছাত্রলীগ অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমরা দৌড়ে যখন সরতে চাই, অনেক নেতাকর্মী তাদের ছোটো ভাইরা বা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ছোটো ভাইরা ওদের বিভিন্নভাবে সেভ করতে গিয়ে আমি যখন এই স্টার হোটেলের সামনে এই গুলিবিদ্ধ হয়ে যাই। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে বুঝতেছিলাম না, আমি হাত দেওয়ার পরে দেখলাম যে ব্লাড। পরে মানে গুলি কোন জায়গায় এসে লাগলো? গুলি এসে সরাসরি যে লাগছে, মানে খুব দ্রুত সময়ের মধ্যে মারছে, উপর থেকে এরকম মারছে। আমি হঠাৎ আচমকা হাত দেওয়ার পরে দেখলাম যে ব্লাডের পরে আর এই চোখে কিছু দেখি না, পুরো ব্লাড ইয়া হয়ে গেল। পরে একজনে গুলো কিছু হয় না, কইতে আমার হাত সরাইতে দেওয়া দেয়। পরে এই যে ছবিটা, এই ছবিটা সেই ইনস্ট্যান্ট হলো। ওই ছবি আমি পেয়েছি 7 দিন পরে, কারণ নেট তো তখন বন্ধ। তখন আমাকে নিয়ে ওই যে রিক্সাতে উঠায়, 3-4টা ছোটো ভাইজন রিক্সায় ওঠে, ওদের উপরে আবার অ্যাটাক শুরু করে। পাল্টা গুলি চালালো? হ্যাঁ, রামদা ঠামদা হকি স্টিক এগুলিতে অ্যাটাক শুরু করছে। পরে আমাকে নিয়ে কোনো মতে সরাইছে। সরানোর পরে একটা গল্লিতে, ওদিকে তো অনেক গল্লি পুরান ঢাকাতে, পরে একটা সিএনজি যাই না, কারণ কোনো কিছুতে গেলে আমার এই অবস্থা দেখলে রাস্তায় আমাকে পুলিশ, তখন তো সবই মাফিয়ার রাজত্ব চলতেছিল, চক্ষু বিজ্ঞানে নিয়ে আসে। ওখানে চিকিৎসার জন্য যখন আমি শুই, আমার এরকম একটা তাজা চোখের মধ্যে 2টা স্পিনটার সামনে, পরে জানতে পারছি 2টার সামনে আর 2টা রেটিনা এবং কর্নিয়া ব্যাথ করে 2 সাইডে এখনও 2টা ইয়ে আছে। আমার কর্নিয়াটা নষ্ট হয়ে গেছে, লেন্সটা অপারেশন করে ফালাইছে। পরে যখন এই অপারেশনটা করে ওনারা আমার এই কতটুকু ইয়া দিছে, অ্যানেস্থেশিয়া দিছে জানি না। তো এরকম যখন এটা শিলি করে বা এই যায় কোনো ড্রেসিং করে, একটু শব্দ করলে ডাক্তার জানোয়ারের মতো আচরণ করে। এরকম করলে কিন্তু ওই জায়গায় করা যাবে না। তখন আর কি করবো, বুঝতেই ছিলাম যে পরিস্থিতি। ওখান থেকে কিছুটা ইয়ে করে বললো যে 2টা স্পিনটার বের করছে আর 2টা কয়টা যেন ভিতরে আছে, কিন্তু ওনার এই ব্লাডের জন্য তখন বুঝতেছিল না। তারপর ওখান থেকে ইয়ে করে ব্যান্ডেজ করে বের হয়ে আসি। আমার ভাই আসে তখন, তো ওখান থেকে বের হয়ে তখন চিন্তা করলাম যে ওনারা কি করছে, লায়ন আই হসপিটালে যাই। ওখানে এক ডাক্তারের ওই এতে রেফারেন্সে যাই। যাওয়ার পরে উনি দেখে বললো যে ঠিক আছে, যেহেতু সবই করে দিছে, তুমি কালকে আসো, আবার কালকে আসলে ড্রেসিং করে তারপরে দেখবো। তো ওই সময় এরকম একটা পরিস্থিতি যে কোনো একটা হসপিটালে যাব, যদি এরকম পরিস্থিতি থাকে ডিবি গ্রেপ্তার করে, প্রেসক্রিপশন নেওয়ার সুযোগ নেই। ছবি তুইলা কোনোভাবে সিস্টেম করে মোবাইলকে এরকমভাবে রাখতে হইতো
যে মেইন আমার মোবাইলটা ওই সিস্টেমে কিনছিলাম যে 2টা মনিটর থাকতো, আমি পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করলে একটা মনিটর আসতো, ওই মনিটরের মধ্যে কিছুই গ্যালারি ঠেলাই কিছু থাকতো না, আবার ওইটার পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করলে আরেকটা গ্যালারি আসতো, ওখানে সব থাকতো। বের হওয়ার সময় ওইটার মধ্যে ছবি তুলে ওই গ্যালারিটা নিয়ে আসতাম, পরে ডাক্তার রাইনা দেখাইতাম, উনি জিজ্ঞেস করতো প্রেসক্রিপশন কই, এটা সম্ভব না, এটা রাস্তায় ধরলেই এই অবস্থায় পুরো হেলমেট পরে আসতাম। এর পরের দিন আমি যখন আবার হসপিটালে যাই, লায়ন হসপিটালে, আমি আর চক্ষু বিজ্ঞানে যাইনি, কারণ ডাক্তারদের আচরণে আমার মনে হয়েছে যে উনি ভালো করার হয়তো খারাপ বেশি করতে পারে। আবার সেই রিভিউয়ের মাধ্যমে আমি রফিক ভাইয়ের সাথে কথা বলি, উনি মালিবাগ আই হসপিটালে পাঠায়, মালিবাগ আই হসপিটালে ডাক্তার দেখাইলো, দেখানোর পরে উনি আবার সময় দিয়ে দিল যে এই ওষুধ চালাই যেতে থাকেন, এটা তো পরিস্থিতি ঠান্ডা নইল, প্রেশার অনেক বেশি ছিল চোখে, তো এটা প্রেশার না কমলে অপারেশনে যাওয়া যাবে। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো সুজন মোল্লা, আমরা একটু মীরা আলামিনের কাছ থেকে শুনে আসি। মীরা আলামিন, প্রিয় সন্তানের মরদেহ দাফন করলেন, ওই দিন বিকেলবেলা তো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল, তো এরপরে আসলে কিভাবে নিজেকে সামলালেন, কিভাবে? নিছি অনেক কষ্টে, কিন্তু এখনো ওর কথা মনে পড়লে কান্না চলে আসে, কাজ কাম কোনো কিছু ভাল লাগে না। ওর মা তো প্রায় প্রায় রাত্রে আমাকে জড়িয়ে ধরে কান্না করে ছেলের জন্য। তাকে সান্ত্বনা দেন কিভাবে? এখন সান্ত্বনা দেই যে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, তোমার ছেলেকেও মাদ্রাসায় লেখাপড়া করাইছি, এখন আল্লাহ পাক বলছে হায়াত মউত রিজিক সব আল্লাহর হাতে, হয়তো আল্লাহ পছন্দ করছে এই জন্য আমাদের সন্তানকে নিয়ে গেছে, এই বইলে তারা সান্ত্বনা দিই। তাতে কি তিনি শান্ত হন? শান্ত হইতে চান না, পরে আস্তে আস্তে হয়। তার কারণ কি, যে অনেকে তো গুলি খেয়ে বেঁচে আছে, আমার সন্তানও তো বেঁচে থাকতে পারতো, হয়তো আর হায়াতে পর্যন্ত আছে, আল্লাহ নিয়ে গেছে একটা উসিলা দিয়ে। আপনি আপনার সন্তান হত্যার বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাই। আমি মামলা করেছেন চিফ কিনা? ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করছি, ওটার কাগজ এখনো পাইনি। তারপর আমি বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছি, যাতে আমি চাই সুষ্ঠু বিচার। আমার সন্তানকে যারা মারছে তাদের যাতে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি আশাবাদী যে বিচার পাবেন আপনি? আমি আশাবাদী বিচার পাবো ইনশাল্লাহ, যাতে এটা দেখে অন্য আরেকজন দ্বিতীয়বার এই ভুল করতে সাহস না পায়। সুজন মোল্লা, এরপরে এখন কি অবস্থা আপনার চোখের? চিকিৎসা কিভাবে চলছে? বা 5 আগস্ট পরবর্তী তো স্বাভাবিক সময় ফিরলো, তখন কি আপনি স্বাভাবিক চিকিৎসা চালাতে পেরেছিলেন কিনা, বা এই চিকিৎসা কিভাবে চলছে আমাদেরকে একটু বিস্তারিত বলুন। চোখের আক্রান্ত হওয়ার বা গুলিবিদ্ধ হওয়ার আগে শরীরে যে স্টেমিনা ছিল, এখন ওই স্টেমিনাটা নাই, প্রায় সময় অসুস্থ হই, ওই রকম শরীরের শক্তিও পাওয়া যায় না, প্রায় সময় কাশি, ঠান্ডায় মানে চোখটা বার হয়ে যায়। তো আমি যখন ওই মানে চোখের প্রেসার বাড়তি থাকার কারণে আপনার চিকিৎসা বিলম্ব হচ্ছিল? হ্যাঁ, তখন আমার বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করলাম, খুব চেষ্টা করে আমি আমার ছবিগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠাতে সক্ষম হলাম। এক বড় ভাই ছিল, উনিও ওনার দিক থেকে ট্রাই করছে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওখান থেকে একটা ডাক্তারের পরামর্শ দিল 27 নম্বরে আই হসপিটালে। ওখানে ওনার কাছে যে গিয়েছি, এক ছোট ভাইকে আগে ওদিকে দাঁড়া করায় রাখছি যে তুমি গিয়ে দেখো কোনো ডিবির সমস্যা আছে কি। এটা কি 5 আগস্টের আগেই? হ্যাঁ, 5 আগস্টের আগে। তা আমি এমন বাসায় থাকতাম, ফ্যামিলি বাসায়, ওখানে প্রতিদিন পুলিশ আসতো বাসা দেওয়ার জন্য, বিএনপির অনেক নেতাকর্মী থাকতো, এই কারণে আমি ভিতরে এরকম একটা রুমের মধ্যে থাকতাম, অন্ধকার রুমে, সিম তো সব বন্ধ, হোয়াটসঅ্যাপে যেহেতু ছোটো ভাইয়ের অনেক আহত, আমাকে চাইলো, আমি ফুল আউট অফ নেটওয়ার্ক যেতে পারিনি। পরে ওখান থেকে এই হেলমেট পরে, বাসা থেকে হেলমেট পরে এরকম সিস্টেমে যেতাম, ক্যাপ মাস্ক পরে নিচে গিয়ে হেলমেট পরে, পুরা এই হেলমেট পরাটা একটু সমস্যা ছিল, কারণ চোখ গরম হয়ে লাল হয়ে যেত, তারপরও পড়তে হইতো গ্রেপ্তার এড়াতে, কারণ গ্রেপ্তার হয়ে গেলে তার আমার চোখের চিকিৎসাটা কোনোভাবেই হতো না। একেবারে হসপিটালের ভিতরে পার্কিংয়ে যেতাম, পার্কিংয়ে গিয়ে হেলমেট খুলে একজন আগে ওই ডাক্তারের কাছে দাঁড়া করে রাখতাম, ওখানে গিয়ে ভিতরে উনি ডাক্তারও অনেক সহযোগিতা করছে, উনি সর্বাত্মক চেষ্টা করছে। পরে পরিস্থিতি ভালো না দেখে আমাদের বিদেশের জন্য রেফার করে, তখন বিদেশের রেফার মানে আমার অভিভাবক বা বড় ভাই ওমর ফারুক কাউসার ভাই, সাবেক ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট,
কি করবে কোন জায়গায়, কারণ উনি তো এই 4টা ছোট ভাই গুলিবিদ্ধ, আমি গুলিবিদ্ধ, উনি চরম ট্রমার মধ্যে পড়ে যায়। তখন কি করবে যে না, বাংলাদেশে কোনোভাবেই আমার এই চকিয়া হবে না, বাহিরে। তো বাহিরে কি ইন্ডিয়াতে তো তখন যাওয়া সমস্যা, কারণ মাফিয়াতন্ত্রের সকল লোক ইন্ডিয়াতে ঢুকে গেছে। পরে ডিসিশন নিলাম আমি থাইল্যান্ডের ভিসার জন্য ট্রাই করতেছি, কোনোভাবেই হচ্ছে না, কারণ আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল না, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে, অন্য কাগজপত্র যাই করছি, কোনোভাবেই হচ্ছে না। প্রায় 1 মাস চলে গেল। পরে আমি একটু মন খারাপ করলাম ওই বড় ভাইয়ের সাথে, কৌশল ভাইয়ের সাথে। উনি গিয়ে তখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রেহুল কবির রিজভী ভাইয়ের সাথে কথা বললো। উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাকে নিয়ে স্কাইপি করলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন সাথে সাথে এটার দায়িত্ব নিয়ে আমার ভিসার ব্যবস্থা করলো সম্পূর্ণভাবে। ভিসার ব্যবস্থা করার পরে এখন ওই দেশে তো অনেক টাকা খরচের বিষয়, সেক্ষেত্রে দল থেকে কিছুটা হেল্প করছে। তো এখন চোখের কি অবস্থা আপনার? পরে ওখান থেকে ওই থাইল্যান্ডে গিয়ে একটা অপারেশন করাইছি। করানোর পরে ভিতরে যে লেন্সটা আছে ওটাকেই মনে কর্নিয়া বলে, ওইটা ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে বললো যে 2টা স্পিনটার 2 সাইডে, আমার চোখের এই 2 সাইডে আছে, ওই 2টা ফালানো সম্ভব না। ওটা ফালাইতে গেলে কিছু নার্ভ আছে, ওই নার্ভগুলি আরও চোখের ক্ষতি করতে পারে। ওটা ফালাই দিয়ে ভিতরে একটা সিলিকন লিকুইড দিয়ে রাখছে। এই মাসে যাব, কিন্তু এখন আবার থাইল্যান্ডের ভিসায় প্রবলেম করতেছে। এই ভিসার হওয়ার কারণে পেমেন্টটা দিতে পারতেছে না। গত 1 মাস যাবত ট্রাই করতেছি, আশা করি এই মাসে হতে পারে। চোখের কি অবস্থা? চোখে আমি বাম চোখে দেখি না, কিছুই দেখেন না? না। উনি ডাক্তার কি বলেছে আপনি দেখতে পাবেন? ডাক্তার বলছে যে আমি আপনারে কোনো কিছুরই সিউরিটি দিতে পারবো না, বাট আমরা ট্রাই করতেছি, আশা করি ভালো কিছু হতে পারে। আচ্ছা, কিন্তু ওনাদের তো আর বাংলাদেশের বা ওই যে আমাদের দেশের কিছু ডাক্তার আছে যারা অনেক আশা দেয়, এরকম দেখলাম যে ওনাদের যে আমি আপনার সর্বোচ্চটা করব, বাট আপনার নিশ্চয়তা দিতে পারছেন না। না। তো সেক্ষেত্রে সুজন মোল্লা, আসলে আপনার মতো অজস্র সুজন মোল্লা রয়েছে যে এই জুলাই আন্দোলনে রাজনৈতিক পরিচয় লুকিয়ে নানানভাবে সাধারণ জনগণের কাতারে মিলে অকাতরে শহীদ হয়েছে। আপনার মতো অনেকেই চোখের আলো হারিয়েছে, অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছে, অনেকে হয়তো এখনো বাড়ি ফেরেনি, বাবা মা জানেনই না প্রিয় সন্তান কোথায় আছে। এই যে গণহত্যা বা এই যে নির্যাতন, নিপীড়ন, এই নিপীড়নের তো বিচার হওয়া উচিত। আপনি কি আপনার এই চোখের উপরে যারা গুলি করলো, চোখের আলো যারা কেড়ে নিল, তাদের বিচার চেয়ে কোনো মামলা করেছেন কিনা? জি, আমি মামলা করেছি। আমি অনেকদিন আমার এই চিকিৎসার সমস্যা থাকার কারণে মামলাটা করতে ডিলে হয়েছে, এবং আমি চাই এই বিচারে গণহত্যার সাথে যারা জড়িত, শুধু শেখ হাসিনা না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, এটার সাথে জড়িত ছিল পুলিশ প্রশাসন, ডিবি প্রশাসন, মানে এই প্রশাসন রিলেটেড যারা, মিডিয়ার যারা তখন এই আন্দোলনগুলি তারা ভিন্ন পথে দেখাইতো, তাদের বিচারের আওতা আনা দরকার। যারা অর্থ সহায়তা করত এই আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ে, অবৈধভাবে সিন্ডিকেট করে প্রচুর টাকা কামাইছে, ওই টাকা আবার এই ছাত্রলীগ, যুবলীগ, ভাড়াটিয়া গুন্ডা থাকে না শুটার, ওই রকম শুটার এনে এই যে যাদের টাকায় এই সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের জনগণের উপরে এভাবে গুলি করছে, গণহত্যা করছে, এদের প্রত্যেকের সর্বোচ্চ বিচারের আওতায় আনা। জি সুজন, আরেকটি জিনিস, যে নিশ্চয়ই আপনার বাবা মা বা আপনার অভিভাবকরা এক ধরনের স্বপ্ন নিয়ে তো বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি করেছেন, এবং আপনি বলেছেন আপনার রেজাল্ট খুবই ভালো, ফার্স্ট ক্লাস পেয়েছেন। এক ধরনের স্বপ্ন তো তাদের ছিল, আপনারও ছিল। বাবা মা আপনার এই চোখের আলো হারানো কি স্বাভাবিকভাবে মেনে নিতে পেরেছেন? আমার মা মারা যায় 19 সালে। বহুত চেষ্টা করছে আমাকে, আমার ফ্যামিলির অনেকেই বাহিরে থাকে, মুন্সিগঞ্জের লোক একটু বাহিরে বেশি থাকে। আমার ইমিডিয়েট বড় ভাই, সেও সেই 11 সাল থেকে আমাকে প্রচুর চেষ্টা করছে কানাডাতে নিয়ে যাওয়ার জন্য। আরেক ভাই কোরিয়াতে দীর্ঘদিন থাকার পরে উনি নিজে আইসা টাকা দিয়েছে, তুই আইএলসে ভর্তি হয়ে চলে যা। ব্যাংকের জবের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের সুবিধা ছিল। একটা মোহ আদর্শ সব মিলে ছাত্রদলটাই করা হয়েছে। হয়তো এমন সময় ছিল পকেটে টাকা নাই, খেতে পারি নাই, তারপরেও ছাত্রদলটাই করছি। আব্বা ক্যান্সার আক্রান্ত, তার
নিয়ে তো একটা চরমভাবেই থাকতো, কারণ এত এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার পরও তাদের জন্য কিছুই করতে পারিনি। তো তারা তো এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে হইতো। আব্বা গ্রামে গেলে মাঝে মধ্যে আমারে বলতো যে তোমার আব্বা এই মসজিদে বৈশা বৈশা তোমার জন্য দোয়া করতো আর আফসোস করতো। উনি অসুস্থ, তারপরও যে আমার ছেলেটার চোখটা নাই, ভালো হয় নাকি তা জানি না, সব বাইরেই। একটা সময় গিয়ে বলতো যে দেখ, অনেক কিছুই হয়তো করতে পারতে পারোস, জীবনে অনেক কিছুই হইতে পারোস, একটা চোখ যে নাই এটা কিন্তু পাবি না। আবার এতে কি মন খারাপ হয় সুজন? আমি তো মানুষ, আমি আবেগ রক্ত, যদি আবেগই না থাকতো তাহলে তো এত ভালো ভালো জীবন বাইসা না নিয়া এই জীবনে আসছি কেন? একটা আদর্শ, আবেগ, দেশের প্রতি আবেগ, মানুষের প্রতি আবেগ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি আবেগ, সেই আবেগ যদি থাকে তাহলে তো আমার মন খারাপ হবেই। এতটা সময় চলে গেছে, রেজাল্ট খারাপ ছিল না, ভালো কিছু করার সুযোগ ছিল, বাহিরে যাওয়ার সুযোগ ছিল, বিয়ে করি নাই, কোনো ব্যবসা চাকরি কিছুই করি নাই। তো সেই ক্ষেত্রে যখন 19 তারিখ গুলি খাওয়ার পরে 21 তারিখ এত গণহত্যা করার পরেও যখন দেশের কোনো সমাধান হচ্ছে না, সেনাবাহিনী কোনো প্রসেসে যাচ্ছে না, তখন ওই রাতে এত পরিমাণ ডিপ্রেশনে ভুগছে আমি। সারা রাত ওই বিল্ডিং, আমি 12টার পরে, রাত 12টার পরে সারাদিন তো অবরুদ্ধ থাকতাম, 12টার পরে ছাদে বৈশা বৈশা নিজের এই গুলিবিদ্ধ চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তো। কি হইল, কি করলাম, লাইফটাই তো শেষ। না পারবো এই আন্দোলনে যদি শেখ হাসিনা আবার যদি চলে আসে, আমাদের ধরে ধরে গুলি করে গুম করে মারবে, আমরা কি করলাম? না লাইফ তৈরি করতে পারছি, না বাহিরে যেতে পারবো, না চোখের চিকিৎসা করতে পারবো। তো জীবন মানে এত পরিমাণ হতাশার মধ্যে, যেটা আসলে বলে বোঝানোর কোনো স্কোপ নাই। অনেকের ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু জীবনটা এই আদর্শ নিয়ে আসছে, এটার সাথেই সম্পৃক্ত থাকব। এখন জীবনকে আরেকটু গড়ার জন্য হয় চাকরি করার তো আর সময় নাই, বা বয়সটা ওরকম নাই, কিছু ব্যবসা হয়তো করে জীবনের প্রয়োজনে কিছু না কিছু করবেন, করতে, হ্যাঁ। কিন্তু আর কত ত্যাগ সুজন? কারো কারো তো ত্যাগ স্বীকার করতেই হয়। যে এই বাংলাদেশটা তৈরি হয়েছে কিছু শহীদের রক্তের বিনিময়ে, কিছু মা বোনের ইজ্জতের বিনিময়ে। আবার এই যে এই 5 আগস্টের পরে সরকার আসলো, অনেকের মায়ের বুক খালি করে, এই যে আমার ভাই আছে, ওনার সন্তানের লাশের উপর দিয়ে এই দেশ আজ স্বাধীন। একটা সান্ত্বনা পাই, অনেকেই মারা গেছে। আমি কিন্তু হাঁটতে গেলে কাইত হয়ে যাই, ব্যালেন্স পাই না, এই পর্যন্ত দেখি, এদিক দেখি না, আমার ব্যালেন্সটা খুব প্রবলেম হয় হাঁটতে গেলে। ওই যখন অনেক খারাপ লাগে, তখন একটা জিনিসই, অনেকেই তো নাই, আমি তো অন্তত বেঁচে আছি, এটাই সান্ত্বনা। যে আমার চোখ গেছে, অনেকের হাত যাচ্ছে, পা যাচ্ছে, বাট আমার এই চোখের বিনিময়ে আজ দেশ স্বাধীন। মীর আলামিন, সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা? সরকারের কাছে ওই একটাই চাওয়া, ওই যে আমার ভাই যে বলল, আমিও চাই যে খুনের সমস্ত যারা এটার সঙ্গে রিলেটিভ সবার শাস্তি হোক। সকল হত্যাকাণ্ডের, জি। সকল গুম খুনের জি বিচার নিশ্চিত করতে হবে। জি জি জি, ধন্যবাদ মীর আলামিন, ধন্যবাদ সুজন মোল্লা। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্তনদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ রেজাউল করিম পবিত্র কোরআনের 7টি পারা হিফজ করেছিলেন, তারপর ভর্তি হন স্কুলে। মাত্র 7ম শ্রেণীতেই নিভে গেল সেই তারুণ্য। হাসিনার পালিত পুলিশের বুলেট বাবা মায়ের বুক খালি করে দিল 24-এর 4 আগস্ট। তার অপরাধ কি ছিল? বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাওয়া? সুজন মোল্লা বিরোধী রাজনীতি করতে গিয়ে পড়েছিলেন হাসিনার রোষানলে। তার উপর চালানো হয় নির্যাতন নিপীড়নের স্টিম রোলার। দেশের প্রচলিত আইন, সংবিধান কিংবা মানবাধিকারের সকল রীতিরেওয়াজ চূর্ণ করে হাসিনা সরকারের চালানো এই ফ্যাসিবাদী আচরণ এমন অনেক সুজন মোল্লাকে করেছে নিঃস্ব, কেড়ে নিয়েছে চোখের আলো, শারীরিক ও মানসিকভাবে করেছে পঙ্গু। আমরা আশা করি নতুন বাংলাদেশ এসব অন্যায় অনাচারের প্রতিকার করবে, বিচারের মুখোমুখি দাঁড় করাবে 24-এর গণহত্যাকারীদের।
দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।